আসসালামু আলাইকুম। যুদ্ধের সময়েও উন্নত অস্ত্র উৎপাদন কখনো বন্ধ হয়নি ইরানের। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল, যে প্রতিরোধক্ষ এখনও দৃঢ়ভাবে টিকে আছে এবং সব ধরনের চাপ মোকাবেলার সক্ষমতা বজায় রেখেছে, দাবি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানির। এবং যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে হামাস। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবন আল রেজা বলেছেন, তৃতীয় আরোপিত যুদ্ধ চলাকালেও দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন আরও দ্রুত গতিতে এবং অধিক নির্ভুলতার সঙ্গে অব্যাহত ছিল। মঙ্গলবার পূর্ব আজারবাইজান প্রদেশের সংসদ সদস্যদের সঙ্গে এক যৌথ বৈঠকে তিনি কথা বলেন। তার দাবি, এই যুদ্ধে ইরান 2025 সালের 12 দিনের যুদ্ধের তুলনায় আরও শক্তিশালীভাবে লড়াই করেছে এবং শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র ও শত্রুপক্ষকে লজিস্টিক সহায়তা দেয়া অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি বলেন, যুদ্ধ চলাকালে ইরানের প্রতিরক্ষা শিল্প জ্ঞান ভিত্তিক দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতাকে কাজে লাগিয়ে কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের গতি ও নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। একই সঙ্গে নতুন ও আধুনিকায়িত বিভিন্ন অস্ত্রের উন্নয়ন সম্পন্ন হয়, যা সশস্ত্র বাহিনী ব্যবহার করে আগ্রাসন মোকাবিলা এবং প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী তৃতীয় আরোপিত যুদ্ধ শুরু হয় 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে। ওই হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নিহত হন এবং ইরানের পারমাণবিক স্থাপনা, স্কুল, হাসপাতাল ও বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরবর্তী 40 দিনের যুদ্ধ পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। পরে 15 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হয়। সুইজারল্যান্ডে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরান বারবার দাবি করে আসছে, এই যুদ্ধ তাদের সামরিক সক্ষমতাকে দুর্বল করেনি, বরং ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে দেশটির সক্ষমতা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, সাম্প্রতিক বছরের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে প্রতিরোধ অক্ষ এখনও দৃঢ়ভাবে টিকে আছে এবং সব ধরনের চাপ মোকাবেলার সক্ষমতা বজায় রেখেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোভাবেই প্রতিরোধ সংগঠনগুলোকে মাঠ থেকে সরিয়ে দিতে পারেনি, বরং ওয়াশিংটন ও তেল আবিব এখন আগের চেয়ে ভালোভাবে উপলব্ধি করছে যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও এসব সংগঠন তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে। আল আকসা স্টর্ম অভিযানের পর ফিলিস্তিন ও লেবাননে নজিরবিহীন সামরিক চাপ, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও কোনো প্রতিরোধ সংগঠনকে নির্মূল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। কানি বলেন, এসব সংগঠনের ধারাবাহিক উপস্থিতি ও টিকে থাকার সক্ষমতাই এখন তাদের প্রতিপক্ষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সংঘাতে জড়ানোর বিষয়ে সতর্ক করে বলেন, অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে তারা কখনোই এসব শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়নি। কুদস ফোর্স প্রধান আরও বলেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ ইরানের পাশে ছিল এবং এই সংগঠনটি লেবাননের সমাজে এতটাই গভীরভাবে প্রথিত যে বাইরের কোনো চাপ দিয়ে তাকে নির্মূল করা সম্ভব নয়। তিনি দাবি করেন, প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে যেখানেই অভিযান পরিচালিত হয়েছে সেখানেই তাদের প্রতিপক্ষ কৌশলগতভাবে ক্ষতির মুখে পড়েছে। বাব আল মান্দেব প্রণালীকে তিনি প্রতিরোধ অক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, প্রয়োজনে আরও নতুন সক্ষমতা সামনে আসতে পারে। বক্তব্যের শেষে ব্রিগেডিয়ার জেনারেল কানি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধ ওয়াশিংটনের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করেছে এবং একই সঙ্গে ইসরায়েলি শাসনের পতনের গতি আরও ত্বরান্বিত করেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার ইরানের স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দখলদার ও শিশু হত্যাকারী জায়নবাদী ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর চাপে ইরানের ওপর হামলা চালিয়েছিল। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি জায়নবাদী শাসনের চাপে নতি স্বীকার করে
ভুল কৌশলগত সিদ্ধান্ত নিয়েছিলেন। বরুজের্দি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 14 দফার সমঝোতা স্মারক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বার্থ উল্লেখযোগ্যভাবে সুরক্ষিত হয়েছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা নেই এবং অতীত অভিজ্ঞতার কারণে সবসময় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের আশঙ্কা থেকে যায়। তা সত্ত্বেও তার দাবি, আসন্ন বিশ্বকাপ এবং কংগ্রেস নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্র এই চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য হবেন। তিনি বলেন, MOU বাস্তবায়নের প্রথম লক্ষণ হিসেবে অবরোধ অতিক্রম করে ইরানি জাহাজগুলোর নির্বিঘ্ন চলাচল শুরু হয়েছে এবং কয়েকটি জাহাজ সহজেই তাদের গন্তব্যে পৌঁছেছে। বরুজের্দি আরও বলেন, এই সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরোধ ফ্রন্টকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত মিত্র হিসেবে কার্যকরভাবে স্বীকৃতি দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী 14 দফার প্রথম ধারায় লেবাননের উপর হামলা না করার বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া প্রমাণ করে যে লেবাননকে প্রতিরোধ ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ট্রাম্পও তা মেনে নিয়েছেন। তিনি বলেন, এটি সেই নথির প্রথম ধারা যা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের জন্য নির্ধারিত হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করেছেন। মার্কিন ভিসা প্রক্রিয়ায় জটিলতার কারণে তিনি নির্ধারিত পারিবারিক সফরে যেতে পারেননি বলে মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। দৈনিক হারেটজ এর খবরে বলা হয়, তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস বেন গাভিরকে জানায় যে ভিসা আবেদনের অংশ হিসেবে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিতে হবে। সাধারণ ভিসা প্রক্রিয়ার এই শর্তকে ইসরায়েলি গণমাধ্যমের একাংশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাকে ভিসা দিতে অনীহার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছে। তবে মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কারণ উল্লেখ করেননি। চরম ডানপন্থী অবস্থান ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেন গাভির দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত। ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্য, দখলকৃত এলাকায় বিতর্কিত কর্মকাণ্ড এবং কঠোর নীতির কারণে তিনি বহুবার আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছেন। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশ তার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক এই ভিসা জটিলতা এমন এক সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতা স্মারক MOU-কে স্বাগত জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি আশা প্রকাশ করে, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং চলমান উত্তেজনা প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে। হামাসের মতে এই চুক্তির বাস্তবায়ন হলে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান দ্রুত বন্ধ হওয়ার পাশাপাশি লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে হামলা ও আগ্রাসনও থামতে পারে। সংগঠনটি জোর দিয়ে বলে, মধ্যপ্রাচ্যে প্রকৃত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা, অনাহার ও জোরপূর্বক বাস্তুচ্যুতির যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে সংকটের মূল কারণ অর্থাৎ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের জাতীয় অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করে হামাস। বিবৃতিতে আরও বলা হয়, বহুমুখী চাপ ও চ্যালেঞ্জের মধ্যেও নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ার জন্য ইরানের নেতৃত্ব ও জনগণ প্রশংসার দাবিদার। হামাসের ভাষ্য অনুযায়ী ইরানের এই দৃঢ়তা রাজনৈতিক চাপ ও আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে যার আওতায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এই ঘোষণার পরই হামাস তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে সমঝোতাকে স্বাগত জানায় এবং আশা প্রকাশ করে যে এর ইতিবাচক প্রভাব গাজা সহ পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথকে আরও সুগম করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।